শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। চতুর্থ দিনের মতো আন্দোলনে কোটা বিরোধী শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। দুপুর থেকে অবস্থান নেন শাহবাগ মোড়ে। শিক্ষার্থীরা বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। সেই সাথে সারা দেশের সব পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানানো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষার্থীদের মিছিলে অংশ নিতে বাধা দিচ্ছে ছাত্রলীগ। তবে উচ্ছৃঙ্খলার অভিযোগ ছাত্রলীগের। শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষিতে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে পরিপত্র জারি করা হয়। তবে চলতি বছরের 9 জুন তা বাতিল করে দেন হাইকোর্ট। যারা হলে তাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদেরকে আটকে রাখছে। আমরা এখন ঢুকতে পারতেছি না। আপনার স্পষ্ট দেখা যাচ্ছে এগুলো যাওয়ার সময় এখানে নির্বাচন মেরে ভাঙচুর করতেছে। এটা কি সন্ত্রাসী আন্দোলন? মেধাবীদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে। এটা আমরা বৈষম্যের বিরুদ্ধে রয়েছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে রয়েছি। ইনশাআল্লাহ আমাদের এই দাবি আদায় হবে। এই রায়কে আমরা স্টুডেন্টরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এই রায়ের মাধ্যমে আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কোটা বিরোধী আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না, এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বৃহস্পতিবার 30% মুক্তিযোদ্ধা কোটা বহালে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির শুরুতেই সময় চান রিটকারী আইনজীবী। বলেন, সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী দেশের বাইরে থাকায় আজ শুনানি সম্ভব নয়। পরে আপিল বিভাগ বলেন আজ শুনানি হবে না। এ সময় অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের দেয়া রায়ের স্থিতাবস্থার আদেশ চান। উল্লেখ করেন আন্দোলনের কথা। জবাবে প্রধান বিচারপতি বলেন, এত কিসের আন্দোলন? সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি আন্দোলন দেখে বিচার করবে কিনা সে প্রশ্ন রাখেন তিনি। এ সময় আবারও স্থিতাবস্থা চাইলে আপিল বিভাগ মামলাটি আজ শুনবেন না বলে জানিয়ে দেন। এর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে 2018 সালের 4 অক্টোবর জারিকৃত পরিপত্র অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের সেই রায় স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে খুলনা সাতক্ষীরা মহাসড়কের 0 পয়েন্ট এলাকায় অবরোধ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের সাথে যোগ দিয়েছেন, তার কাছ থেকে বিস্তারিত জানবো। প্রবীর, আন্দোলনকারীরা তাদের দাবির বিষয়ে কি বলছেন? দাবির বিষয় খুবই সুস্পষ্ট করেছে লোপা তারা, অর্থাৎ সরকারি চাকরিতে কোটা পদ্ধতির যে রায়টি রয়েছে, পুনর্বহালে যে রায়টি, সেই রায়টি বাতিল। একই সাথে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি যেটি রয়েছে সেটি সংস্কার, এই দুটো দাবিতে কিন্তু তারা এখানে আন্দোলন করছে। এবং 4:30টার পর থেকেই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুলনা সাতক্ষীরা মহাসড়কের যে 0 পয়েন্টটি রয়েছে সেইখানে তারা অবস্থান নেয় এবং পুরো 0 পয়েন্ট এলাকা তারা ঘিরে ফেলে চারদিক দিয়ে যত গাড়ি রয়েছে সেগুলো তারা বন্ধ করে দেয়। এবং প্রায় 1.5 ঘন্টা হতে চললো যে সমস্ত ধরনের কিন্তু যানবাহন এখানে বন্ধ রয়েছে। এরপরে কিন্তু হাজার হাজার যান এবং হাজার হাজার যাত্রীরা কিন্তু আটকা পড়েছে। এবং যদি দেখায় রাস্তার যে 4টি দিক দিয়ে, এই 0 পয়েন্টের 4টি দিক দিয়ে যে 4টি রাস্তা রয়েছে, সব রাস্তাগুলোতেই কিন্তু যাত্রীরা আটকা পড়েছে এবং যে সমস্ত যানবাহন রয়েছে সেগুলো আটকা পড়েছে। তারা বলছে আজকের যে আন্দোলনটি তারা শুরু করেছে 4:30টার পর থেকেই এটি হয়তো 9টা বা 10টা পর্যন্ত তারা চালাবে। তবে তারা কোটা পদ্ধতির সংস্কার চায় এবং তাদের দাবি যে মেধার অবমূল্যায়ন নয়, কোটা বন্ধ হবে এবং যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে তাদের চাকরি হবে। তারা এটাও বলেছে যে এই সমস্ত কোটা পদ্ধতির ফলে যে সমস্ত মেধাবীরা রয়েছে তারা বিভিন্ন চাকরির ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে, ভালো রেজাল্ট করেও চাকরিতে তারা কিন্তু চাকরি পাচ্ছে না। সেই কারণে কোটার নামে অন্যায় নয়, মেধার দ্বারা উঠবে জয়, এবং নানান স্লোগানে কিন্তু তারা এই অঞ্চলে রয়েছে। এবং তারা মনে করে যে কোটা পদ্ধতি অনতিবিলম্বে বাতিল হতে হবে। যদি কোটা পদ্ধতি সংস্কার না হয়, বাতিল না হয়, এবং যে রায়টি আসছে সেই রায়টি যদি বাতিল না হয়, তারা কিন্তু আগামীতে আরো কঠোর আন্দোলনে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
শাহবাগে কোটা বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাইকোর্টের আপিল হওয়ার কথা ছিল, শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সকালেই জানতে পেরেছি যে কোর্ট কোনো ধরনের মন্তব্য করে নাই এই বিষয়ে। বন্ধুগণ, আজকে 5ই জুন কোর্টের এই রায়ের পর থেকে আমরা আন্দোলন চালিয়ে আসছি। একটা জিনিস এখানে স্পষ্ট যে আমাদের আদালতের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই। এখানে আদালতের মতো কাজ করবে। আমরা ছাত্ররা আমাদের দফা দাবি আমরা রাজপথে আদায় করে নেব। আরেকটি বিষয় হচ্ছে যে 2018 সালে যখন গণ আন্দোলনের প্রেক্ষিতে যে নির্বাহী বিভাগ এখানে 2018 সালে পরিপত্রটি জারি করলো কোটা বাতিল করে, আজকে বিচার বিভাগ দিয়ে যখন সেই কোটাটিকে আবার পুনর্বহাল করা হলো, সেটা শিক্ষার্থীদের সাথে একটা প্রহসন। এবং এই যে রাষ্ট্রযন্ত্রের মধ্যে সমন্বয়হীনতা, তার নির্বাহী বিভাগ একটি আদেশ দিচ্ছে এবং বিচার বিভাগ সেই আদেশটি বাতিল করে দিচ্ছে। আমরা বলতে চাই, রাষ্ট্রযন্ত্রের ভিতরের এই অন্তর্দ্বন্দ্বের সাথে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। তারা নিজেদের মধ্যে সমন্বয় করুক এবং শিক্ষার্থীদের দফাগুলোকে বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে সেটি পূরণ করে দিক। নির্বাহী বিভাগের ইচ্ছাকৃত প্রহসন এবং কোর্টের দীর্ঘসূত্রিতার মধ্যে মেধাবীরা অধিকার বঞ্চিত হচ্ছে। একদিনের জন্য আমরা এটি বরদাস্ত করব না। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগের এই একযোগে নাটক আর বরদাস্ত করা হবে না। নির্বাহী বিভাগের এখনো ক্ষমতা আছে যে পুনঃ পরিবর্তন জারি করার, এবং কোর্ট ও ছাত্র সমাজকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে প্রহসন, সেটা আর মঞ্চস্থ করতে দেওয়া হবে না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, আদালত তাদের কার্যক্রম তার মতো চালিয়ে যাবে। আদালতের প্রতি আমাদের সুপারিশ থাকবে, মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা করে। এবং নির্বাহী বিভাগকে আমরা প্রশ্ন করতে চাই যে 18 সালে তারা কি এমন পরিপত্র জারি করলো যেটা 5 বছরের মধ্যে বাতিল হয়ে যায়। সেই পরিপত্রের মধ্যে তাদের ভুল রয়েছে। তারা যথাযথ বিধিবদ্ধভাবে সেই পরিপত্র জারি করতে পারে নাই এবং শিক্ষার্থীদের আন্দোলনের সাথে এটা প্রহসন করা হয়েছে। আমরা এই প্রহসন মানি না। আমাদের যে আন্দোলন, 4 দফার আন্দোলন, সেই আন্দোলন চলমান থাকবে। এবং এখন পর্যন্ত নির্বাহী বিভাগ বা সরকারের উচ্চপদস্থ থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই, আমাদেরকে কোনো ধরনের আশ্বস্ত করা হয় নাই। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। আজকে সারা দেশে এবং ঢাকা শহরে, আমরা শাহবাগ সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে অবরোধ কর্মসূচি গড়ে তুলেছে। এবং আপনারা জানবেন যে অধিকার কোনো সময় একদিনে আদায় করা যায় না। অধিকার কোনো পাকা ফল না যে চুপ করে পড়ে নেবে আর আপনারা সেটা নিয়ে নেবেন। আমাদের জন্য সেটা মাঠে থাকতে হবে। আজকে আমরা চলে গেল দ্বিগুণ শক্তিতে কিন্তু আবার ফিরে আসব। বন্ধুগণ, এই মুহূর্তে আমি কর্মসূচিগুলো ঘোষণা করছি। আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে 4 দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল 3টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা পাওয়ার জন্য ছাত্র ধর্মঘট পালিত হবে। এবং আগামী শনিবার বিক্ষোভ মিছিলের পরবর্তী সময়ে আমরা রবিবারের আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব। এবং আজকে সারা দেশে যারা বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন গড়ে তুলেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের এই শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ কলেজ সহ ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা জড়ো হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ পেনশন ইস্যুতে আন্দোলনরত শিক্ষকরা। তাদের কর্মবিরতিতে 4র্থ দিনের মতো অচলাবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে। সরকারের দায়িত্বশীল কোনো মন্ত্রীর সাথে শিগগিরই বৈঠকে বসার অপেক্ষায় আছেন শিক্ষকরা। প্রত্যয় পেনশন স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। জুলাই থেকে শুরু হতে যাওয়া সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলোও হয়নি। এই পরিস্থিতিতে বিপাকে শিক্ষার্থীরা। পূর্বের যে অবস্থাটা আছে সেটাতে আমরা বিদ্যমান থাকতে চাই। পুলিশ র্যাব এগুলো আলাদা আর আমাদের জন্য আলাদা,
একটা নিয়মে থাকতে হবে, তো আমরা মানুষ সব এক নিয়মে আসুক। যে অবৈধ পত্র স্কিম এটা আমরা মানি না। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। প্রতিটি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলেছে যে আমাদের এই 3 দফা দাবি থেকে পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা কাউকে জিম্মি করিনি, আমরা বরং প্রতারণামূলক বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে আমার নবপ্রজন্মকে মুক্ত করবার জন্য এই আন্দোলন। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের 866 শতক জমি ও 4টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। মতিউর ও তার পরিবারের সদস্যরা তাদের স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে অপরাধ লব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত না করলে রাষ্ট্রের ক্ষতি হবে উল্লেখ করে আদালতে আবেদন করে দুদক। এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বান্দরবানে খামারবাড়ি, মাছের ঘের সহ 25 একর জায়গা জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন। মাছের পাড়া এলাকায় বেনজির আহমেদ, স্ত্রী জিশান মির্জা ও কন্যা ফারহিন রিশতার নামে থাকা 25 একর জায়গায় সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। প্রভাব খাটিয়ে এসব জমি ও আশপাশের অনেকের জায়গা দখল করেছেন বলে অভিযোগ সাবেক আইজিপির বিরুদ্ধে। আদালতের নির্দেশনা আছে, সেই মোতাবেক 2 মাস পর পর যে প্রতিবেদন প্রেরণ এবং আয় ব্যয় হিসাবগুলো সেগুলো আদালতের দুদকের মাধ্যমে আদালতে অবহিত করবে। আলোচিত ছাগলকাণ্ডে ওএসডি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সাথে সম্পর্ক রেখে অঢেল সম্পদের মালিক আরেক এনবিআর কর্মকর্তা আরজিনা খাতুন রাজধানীতে ফ্ল্যাট, গ্রামে আলিশান বাড়ি, পরিবারের সদস্যদের নামে বেনামে জমি, বাসায় বিলাসবহুল ইন্টেরিয়র এবং দামি সব আসবাবপত্র করেছেন। মাত্র 3 বছরে 500 ভরি স্বর্ণালংকারের মালিক তিনি, যার 200 ভরি চোরাচালানের মাধ্যমে আনা। দুদকের কাছে এসেছে এই অভিযোগ। এ পর্যায়ে মতিউরের সাথে আরজিনার কিছু ফোনালাপও এসেছে যমুনা নিউজের হাতে। যদিও টেলিফোনে আরজিনা খাতুন জানান তিনি অসহায় আর ষড়যন্ত্রের শিকার। কালকে যাই, কি বলে বের হবো কোনো ইয়া পাচ্ছি না, বাসায় আছে তো। 4 তারিখ মন খারাপ হলো না, শুক্রবার তো কি মানে কোনো ইয়া খুঁজে পাচ্ছি না, কি বলবো। আমার কাছে কপি এসছে। আমি অ্যাকচুয়ালি আমার এক্স হাজবেন্ডের সাথে আমার উনি একটা মামলা করেছেন, আমি একটা মামলা করেছি। আমি সব মিলে এগুলা নিয়ে আসলে আমি খুবই পর্যস্ত। রিজার্ভ সংকট মোকাবেলায় সহযোগিতা চেয়ে বাংলাদেশ চীনকে নতুন প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রীর এবারের সফরে তাই এ নিয়ে নতুন ঘোষণা বা যুগান্তকারী পদক্ষেপ আসবে বলে জানিয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রেস ক্লাবে ডিক্যাপটকে তিনি বলেন, তিস্তা নিয়ে ভারতের সাথে কোনো টানাপোড়েনও নাই। ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে চীনের করা পরিকল্পনার বিস্তারিত যথাসময়ে জানানো হবে। একই সাথে বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সকলের সহযোগিতা দরকার। তিস্তা নিয়ে বাংলাদেশকে আমাদের প্রস্তাবনা দিয়েছি, কিন্তু বাংলাদেশ সেটা গ্রহণ করবে কিনা তাদের সিদ্ধান্ত। তবে চীন খুবই উন্মুক্ত বাংলাদেশের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আমরা বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী, এমনকি ভারতের সাথে এ নিয়ে কোনো টেনশন নেই চীনের। শ্রম আইন লঙ্ঘনের মামলায় আরও 40 দিনের জন্য জামিন পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 45 মিনিট শুনানি শেষে 14 আগস্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত। এদিন লোহার খাঁচায় দাঁড়াতে না হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব তিনি বহুবার দিয়েছেন, এখানে বসার কিংবা আলাপের কিছু দেখছেন না। তবে স্থায়ী জামিন না পাওয়া নিয়ে বরাবরের মতোই পাল্টাপাল্টি বক্তব্য রাখেন দুই পক্ষের আইনজীবী। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে কলকারখানা অধিদপ্তর, যার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় বুধবার। এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথাও জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। তার কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার নাই। আর যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি। এটা ন্যায়বিচারের প্রতি অবমাননা করা হচ্ছে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই কথাগুলি গিয়ে হাইকোর্টে বলুক। হাইকোর্টে যদি উনি আদেশ পায় আমরা খুশি, আমরা আমাদের কথা বলবো, কন্টেস্ট করবো।
ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার পুলিশকে লালন পালন করে আসছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না। প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এই অভিযোগ করেন। বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অর্থ এই নয় যে দেশের স্বার্থ বিকিয়ে দিতে হবে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে জনগণের অধিকার থাকার কথা থাকলেও শুধু আওয়ামী লীগের একচ্ছত্র অধিকার বলে মন্তব্য করেন নেতারা। বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশ ঘিরে বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই সরকার পুলিশ বাহিনীকে লালন পালন করেছে। আমাদের ক্ষমতায় রাখো, বিনিময়ে তোমরা যা খুশি তাই করো। আমাদের নিজেদের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের ঋণ আজীবন বলে শোধ করতে হবে, এই নীতিতেও বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এই ধরনের একটি শান্তিপূর্ণ সমাবেশের উপর যে বর্বরোচিত হামলা করা হয়েছে, এই হামলা শুধু ন্যাক্কারজনক নয়, কাপুরুষোচিত নয়, এটি আওয়ামী লীগ যে একটি বর্বর দুঃশাসন কায়েম করেছে তার আরেকটি রক্তাক্ত উদাহরণ তৈরি করা। প্রতিবেশী দেশের সাথে যোগাযোগ বাড়ানোর অর্থ এই নয় যে সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। কানেক্টিভিটি বাড়াতেই ভারতের সাথে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, পেনশন কোটা বাতিলের আন্দোলনে ভর করে রাজনীতিতে পরজীবী হয়ে গেছে বিএনপি। তিনি বলেন, পদ হারানোর ভয়ে বিএনপি নেতারা তারেক আতঙ্কে ভুগছেন। কোনো না কোনো আন্দোলনে যুক্ত হয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় বিএনপি। এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আইনগতভাবে মোকাবেলা না করে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করছে বিএনপি। বলেন, মিথ্যাচার ও অপপ্রচার জনগণের সামনে প্রকাশিত হওয়ায় বিএনপি বারবার প্রত্যাখ্যাত হয়েছে। বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে। শিক্ষকরা পেনশন নিয়ে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে। আমরা কানেক্টিভিটি শুধুমাত্র ভারতের সাথে নয়, আমরা কানেক্টিভিটি, রিজিওনাল কানেক্টিভিটি আমরা শুরু করেছি। প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে প্লাবিত নতুন নতুন এলাকা। কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরে সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী লাখো মানুষ। এসব এলাকার চর ও নিম্নাঞ্চল তলিয়ে গেছে। যমুনা নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বাঁধ না থাকায় জামালপুরের বিভিন্ন এলাকায় প্লাবিত। কিছু কিছু জায়গায় বন্ধ যোগাযোগ। শেরপুরে প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত নতুন নতুন এলাকা। নিম্নাঞ্চলের 40টি গ্রামের মানুষ 3 দিন যাবৎ পানিবন্দী রয়েছে। কালকে পানি ঘর তোলে নেই, আজকে পানি উঠিয়ে কালি হয়ে গেছে, একটা আগুনে চলে গেছে। পানি বাড়তেই আছে, কোন বিপদ ছেড়ে কোন বিপদ পড়বো এটা তো আল্লাহ ভালো জানে। আমাদের কি ওরকম কিছু আছে যে আমরা গ্যাস ভরাবো, তারপর ঘরে পাক করবো, চুলা কিনবো, ওগুলো কি সামর্থ্য আছে? ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে থাকা খুব কষ্টকর, রান্না বান্নাও করা যাচ্ছে না। এখন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। ভারী বৃষ্টি থেমে যাওয়ায় সুনামগঞ্জ ও সিলেটের নদ নদীর পানি আর বাড়েনি। গত 24 ঘন্টায় সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমার জল। তবে এখনও নিমজ্জিত নিম্নাঞ্চল। নদীর পানি হাওরে প্রবেশ অব্যাহত থাকায় হাওরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। এখনও জলমগ্ন হাওড় অঞ্চলের বাসিন্দারা। অন্তত 2 লাখ মানুষ পানিবন্দী। এদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। 5 উপজেলায় বন্যা দুর্গত প্রায় 7 লাখ মানুষ। সিলেটে বন্যা পরিস্থিতির খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। তিনি আছেন জকিগঞ্জে। রিপন, আপনার সাথে এর আগেও কথা হয়েছে, জকিগঞ্জের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন। আরও একবার একটু জানতে চাই, অন্য উপজেলাগুলোতে কি অবস্থা দেখছেন এবং কোনো ধরনের ত্রাণ সহায়তা তারা পাচ্ছেন কিনা? লোপা, আসলে অন্যান্য উপজেলায় বিশেষ করে সীমান্ত নদী যেগুলো রয়েছে, সুরমা পানি কানাইঘাটে কমেছে এবং সিলেটে যদিও এখনও বিপদসীমার উপর দিয়ে রয়েছে। তবে অন্যান্য যে নদীগুলো রয়েছে, শারিক, গোয়াইন, ধলাই এবং পিয়াইন, সব নদীর পানি কমতে শুরু করলেও এই কুশিয়ারা নদীর পানি কিন্তু
এখন পর্যন্ত কমেনি এবং প্রতিনিয়ত বাড়ছে এবং আজকে সকাল 6টা থেকে এখন পর্যন্ত প্রায় 8 সেন্টিমিটার পানি বেড়েছে এবং গত কয়েকদিনে বিপদসীমার প্রায় 1.5 মিটার উপর দিয়ে কিন্তু এই কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে এবং পানি বাড়ার কারণে এই যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো দিয়ে ভেঙে মূলত এই বাড়িঘর এবং গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে, মানুষজন বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন। এই বাঁধটি এবার নিয়ে 3বার ভেঙেছে। প্রথম দফায় বাঁধ ভাঙার পর এলাকার লোকজন এই বাঁধটিকে সংস্কার করেছিল, দ্বিতীয় দফায় সংস্কার করেছে, গত পরশুদিন রাত পর্যন্ত সংস্কার করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। রাতেই এই বাঁধটি ভেঙে গতকাল রাত থেকে এখন পর্যন্ত এইভাবে বাড়িঘরগুলো ধ্বংস করে গেছে, গাছপালা ধ্বংস করছে এবং প্রতিনিয়ত পানির যে বেগ সেটা বাড়ছে। এখানকার মানুষের নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে, বিশেষ করে এই গ্রামগুলোর, কারণ পানি বৃদ্ধি অব্যাহত থাকবে ততক্ষণই এই পানি এইভাবে প্রবেশ করবে এবং এখানকার যে বাড়িঘরগুলো আছে সেখানে পানি প্রবেশ করতে শুরু করবে। আমরা দিনভরই দেখছিলাম যে লোকজন আসলে শঙ্কায় পড়েছেন, বাড়িতে থাকবেন না, আশ্রয় কেন্দ্রে ছুটবেন। অনেকেই নারী পুরুষ বৃদ্ধদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন, বাকি পুরুষরা বাড়ি পাহারা দিচ্ছেন বাড়ির নিরাপত্তার জন্য, কারণ সেখানে গবাদি পশু রয়েছে, সেই চিন্তাও তাদের রয়েছে। আমরা একটু কথা বলতে চাই এই বাঁধের পাশে যারা থাকেন, বাঁধ যারা সংস্কার করেন তাদের সাথে, যে এই বাঁধ বারবার ভাঙছে কেন? জি, আসসালামু আলাইকুম, যমুনা টিভিকে ধন্যবাদ। আমরা গত 23 জুন আমরা এই ডাইকটা নির্মাণ করতে সক্ষম হই বেড়িবাঁধ দেওয়ার জন্য। এই বেড়িবাঁধ নির্মাণ করতে গিয়ে আমাদের এই জকিগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর কাছ থেকে আর্থিক সহযোগিতা আমরা সংগ্রহ করি এবং 3 দিন পরে আমাদের জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আলহাজ লুকমানুদ্দিন চৌধুরী সাহেব ওনার ব্যক্তিগত ফান্ড থেকে, ওনার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের এলাকাবাসী তাদের শরীর ব্যক্তিগত উদ্যোগ, আমি বুঝলাম। পানি উন্নয়ন বোর্ড কোথায়? পানি উন্নয়ন বোর্ডের কোনো খোঁজখবর নেই। আমরা গতদিন উপজেলা চেয়ারম্যান সাহেবের অফিসে সকল জনপ্রতিনিধি খুব প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের উপরে। লোপা, শুনছিলেন যে জনপ্রতিনিধিরা আসলে ক্ষুব্ধ পানি উন্নয়ন বোর্ডের প্রতি, কারণ এটা 3 দফা ভাঙন। এর আগের 2বার এখানকার মানুষ নিজের টাকা দিয়ে সংস্কার করেছে, কিন্তু তারা সেখানে কোনো উদ্যোগ নেয়নি। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে এবারের বন্যা মৌসুম শেষ হওয়ার আগেই এই বাঁধগুলো তারা সংস্কার করতে পারবে না। লোপা, রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিশ্বকাপ ট্রফি নিয়ে ভারত পৌঁছে রোহিত শর্মা, বিরাট কোহলিরা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ভারতীয় সময় সকাল 6টায় বিমানবন্দরে পৌঁছায় দল। এরপর হোটেলে কিছুক্ষণ বিশ্রামের পর তারা সাক্ষাতের জন্য চলে যান লোক কল্যাণ মার্গের প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা জানানো হয় রোহিত কোহলিদের। ভারতীয় গণমাধ্যমের খবর, প্রধানমন্ত্রী প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কথা বলেছেন, জানতে চেয়েছেন কোনো ম্যাচে কোনো ঘটনা খেলা মোড় ঘুরিয়ে দিয়েছে। নিজের খেলা দেখার অভিজ্ঞতার কথাও ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। কিছু শট, কিছু বোলিং, কিছু স্মরণীয় মুহূর্তের কথা জানতে চেয়েছেন তিনি। আলাদা করে কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্সের প্রশংসাও করেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কাও সোমো। সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। মিয়ানমারের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মিয়ানমার বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয় বাংলাদেশ। এ সময় রাষ্ট্রপতি বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতদের মানবিক কারণে সরকার আশ্রয় দিলেও বর্তমানে এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। তিনি আশা প্রকাশ করেন, জোরপূর্বক বাস্তুচ্যুত এসব জনগণ যাতে নিরাপদে ও সম্মানজনকভাবে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে, মিয়ানমার সেই পরিবেশ সৃষ্টি করবে। এ সময় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। বাংলাদেশি জনশক্তি ওমান এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মানব সম্পদ থেকে দুই দেশেই উপকৃত হচ্ছে বলে জানান তিনি। বৃহস্পতিবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফফার বিন আব্দুল করিম আল বালুশির সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে ওমানের রাষ্ট্রদূত। তিনি বলেন, ওমান দীর্ঘ সময় ধরে 7% জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখছে এবং আগামীতে প্রবৃদ্ধি দ্বিগুণ অঙ্কে পৌঁছাতে পারে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। সার আমদানি বিষয়ে রাষ্ট্রদূত বলেন, সরকারের সঙ্গে সরকার G2G চুক্তির প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ সরকার এই প্রস্তাব যাচাই করবে বলে জানান প্রধানমন্ত্রী।
এদিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচুয়া ডি চিনচেক্রো। এ সময় প্রধানমন্ত্রী পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাণিজ্য শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশে তার দেশের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে স্প্যানিশ রাষ্ট্রদূতকে আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তোলন পরবর্তী সময়ে স্পেনের সমর্থন চেয়েছেন। শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত গতিশীল করার জন্য এনটিআরসিএকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। সকালে এনটিআরসি এর চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কর্মপরিকল্পনা কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন তিনি। বলেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ করা গেলে কর্মসংস্থান ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। শিক্ষক নিয়োগ প্রদানের প্রতিটি ধাপ যেন স্বচ্ছ মেধাভিত্তিক হয় সে বিষয়ে সকলকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা দেন তিনি। মতবিনিময় শেষে ডক্টর কামাল আব্দুল নাসের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কার্যালয় ঘুরে দেখেন। এ সময় এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহিল আজম, এনটিআরসিএ সচিব সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোটারদের কেন্দ্র বিমুখতার মূল কারণ নির্বাচন ব্যবস্থার উপর আস্থাহীনতা। এই কারণেই বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। উপজেলা চেয়ারম্যানদের তথ্য বিশ্লেষণ ও নির্বাচনের মূল্যায়ন নিয়ে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মতামত তুলে ধরে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত করে দিলে প্রার্থী এবং ভোটার সংখ্যা বাড়বে এমন কৌশল নিয়েছিল আওয়ামী লীগ। তবে এতে খুব বেশি প্রভাব পড়েনি। যে ধারায় নির্বাচন চলছে তা আদৌ নির্বাচন কিনা তা নিয়েও প্রশ্ন তোলে সুজন। সংগঠনটির মতে এগুলো বড়জোর নিয়ম রক্ষার নির্বাচন। তো ভোটাররাও অনীহা প্রদর্শন করেছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছে। এটা একই সুতায় গাঁথা। জনগণের আস্থাহীনতা এই ভোট পদ্ধতির উপর, নির্বাচন কমিশন থেকে শুরু করে যে সকল প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনা করে তাদের উপর অনাস্থা, পুরো প্রক্রিয়ার উপর অনাস্থা। রাজধানীর পূর্ব রাজাবাজারে বাসার মালিকের গাড়ির চাপায় দারোয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে আমতলা এলাকার একটি 10তলা ভবনের নিচতলায় এই ঘটনাটি ঘটে। ভবন থেকে প্রাইভেট কার বের করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভবনের নিরাপত্তাকর্মী ফজলুল হককে ধাক্কা দিলে মারা যান তিনি। ভবন সংশ্লিষ্ট কেউ এটিকে নিছক দুর্ঘটনা হিসেবে বলতে চাইলেও প্রত্যক্ষদর্শীরা তেমনটি বলতে নারাজ। সিসিটিভির ফুটেজেও মিলে তাদের বক্তব্যের সত্যতা। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নিহত ফজলুলের বাড়ি নেত্রকোনায়, তিনি 2 ছেলের জনক। আর অভিযুক্ত মফিদুল বিআইডব্লিউটি এর সাবেক প্রকৌশলী। ড্রাইভার না আসতে উনি স্টার্ট দিছে গাড়ি, আর কি গেটটা খুলছে গাড়ি বেরোবে বলে। এখন ওই বেরোনোর সময় ওই গেট এবং ওরা সহকারে নিয়ে রাস্তায় ফেলাইছে। হালকা একটু এক্সিলেটার মারলো, মায়েরা একটু সামনে গেছে, সার মনে ব্রেক করতে যায় এক্সিলেটার চাপ দিলে গাড়ি দৌড় দিছে। মারা যায় না, তখন সে লড়তাছে, মানে মরে যাব আমার কাছে লাগছে আর কি রকম। ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনার সিসি ক্যামেরা সংগ্রহ করি, গাড়ি জব্দ আছে। আমরা পরবর্তীতে ভিকটিমের লোকজন আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবার সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে আদালতে আবেদনটি করে দুদক। আবেদনে বলা হয়, ঘুষ দুর্নীতির মাধ্যমে 9,76,97,000 টাকার অবৈধ সম্পদ গড়েছেন এনামুল। 3টি বাণিজ্যিক স্পেসও আছে তার। সম্পদ জব্দের আবেদনে সংস্থাটি আদালতকে জানায়, আসামি তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা এই মামলার বিচারে বাধা তৈরি করতে পারে। সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে আর সুষ্ঠু তদন্তের জন্য সম্পত্তি জব্দ করার বিষয়টি আমলে নিয়ে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেন এই আদেশ দেন। এই যে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। যুক্তরাজ্যে চলছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোটাভুটি, চলবে রাত 10টা পর্যন্ত। দিনের শুরুতেই ভোট দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক, একে ভোট দেন কেইর স্টারমার সহ অন্যান্য সিনিয়র নেতারাও।
বিভিন্ন গণমাধ্যম বলছে প্রাথমিকভাবে ভোটদানের হার ছিল খুবই কম, তবে সময়ের সাথে সাথে তা বাড়তে থাকে। পার্লামেন্টের 650 আসনের বিপরীতে লড়ছেন 4500-এর বেশি প্রার্থী। কনজারভেটিভ লেবার, লিবারেল ডেমোক্রেটিক পার্টি সহ অংশ নিয়েছে ছোট বড় প্রায় 100 রাজনৈতিক দল। লড়াইয়ে আছেন 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, যাদের মধ্যে 9 জন নারী। 5 জুলাই ঘোষিত হবে ফলাফল। সর্বোচ্চ আসনে জয়ী দল থেকে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী। এবারে নির্বাচনে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবার মতো ইস্যুগুলো। গেল মে মাসে হঠাৎ আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জরিপ বলছে 14 বছর পর ব্রিটেনের ক্ষমতায় ফিরতে যাচ্ছে লেবার পার্টি। গাজায় বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। গত 24 ঘন্টায় প্রাণ গেছে অন্তত 50 ফিলিস্তিনির। বার্তা সংস্থা ওয়াফা জানায়, নুসেইরাত শরণার্থী শিবিরে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। হেলিকপ্টার থেকে করা হয় তীব্র গোলাবর্ষণ। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি গাজার ইয়াফা সড়ক থেকে অন্তত 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে। আহত আরও 8 ফিলিস্তিনিকে নেওয়া হয়েছে হাসপাতালে। স্থল অভিযান অব্যাহত রয়েছে সুজায়া সহ আশপাশের এলাকাতে। এদিকে খান ইউনিসে ভয়াবহ বোমা হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 45 ফিলিস্তিনির। গাজায় 9 মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতায় প্রাণহানি 37,900 ছাড়িয়েছে। আহতর সংখ্যা 87,000-এর বেশি। ফিলিস্তিন ইস্যুতে বিবাদের জেরে নিজ দল থেকে পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা পেইমান। মুসলিম এই নারীর দল ত্যাগের খবরে তোলপাড় দেশটির রাজনৈতিক অঙ্গন। ফাতিমার দাবি, গাজায় নিরীহ মানুষের ওপর হত্যাযজ্ঞের পর চুপ থাকা সম্ভব নয়। এমন পদক্ষেপের পর আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনা চলছে আফগানিস্তানি বংশোদ্ভূত ফাতিমাকে নিয়ে। আমি জানি অবিচার ভোগের অনুভূতি কেমন। আমার পরিবার একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে এখানে এসেছিল। নিরীহ মানুষের ওপর আগ্রাসন দেখে আমি চুপ করে থাকতে পারি না। ভারাক্রান্ত হৃদয়ে তবে স্পষ্টভাবে লেবার পার্টি থেকে পদত্যাগের ঘোষণা করছি। জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। এটি এমন এক ইস্যু যেখানে আপোষ সম্ভব নয়। ফ্রান্সের দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে চরম আতঙ্কে মুসলিম ভোটাররা। শঙ্কা, কট্টরপন্থী মেরি লু পেনের দল ক্ষমতায় এলে নেওয়া হবে ইসলাম বিরোধী নানা পদক্ষেপ। প্রথম ধাপের ফলাফলে ডানপন্থীদের উত্থানে হতাশ মুসলিমরা। যে কোনোভাবে ঠেকাতে চায় তাদের। ফরাসি মূল্যবোধ রক্ষায় সব ধর্মবর্ণের মানুষকে ন্যাশনাল র্যালির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির মুসলিম কমিউনিটি। ন্যাশনাল র্যালির প্রকল্প ও ভাষা পুরোটাই মুসলিম বিরোধী, তাই সেটি এক ধরনের ভীতি তৈরি করেছে। আমরা তাদের চ্যালেঞ্জ জানাতে চাই, সেজন্যই এখানে জড়ো হয়েছি। বর্ণবাদ, অভিবাসী বিরোধী মনোভাব, অসহিষ্ণুতা এবং যা ফ্রান্সের সত্যিকারের ইতিহাস ও বর্তমানকে অস্বীকার করছে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা রাজনীতি করতে আসিনি, এখানে বহু বছর কাজ করেছি, অবসরে গিয়েছি। আমরা বিদ্বেষের শিকার হতে চাই না, বৈষম্য চাই না। কট্টর ডানপন্থীদের বিজয় খুব নেতিবাচক হবে। আমি জানি না তারা কোন আইন প্রণয়ন করবে। তাদের পরিকল্পনা প্রমাণ করে ইসলাম ভীতি রয়েছে। মুসলিমদেরকে তারা ঘৃণা করে। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রাজিন সালে, তুষার ইমরান ও তারেক আজিজকে বিসিবির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাজিন ও তুষার ব্যাটিং কোচ, তারেক কাজ করবেন পেস বোলিং কোচ হিসেবে। রাজিনের সঙ্গে বিসিবির চুক্তি 3 মাসের, আর বেতন ধরা হয়েছে দিন প্রতি 7,500 টাকা। তিনি রাজশাহীতে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। দলের সঙ্গে এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন সাবেক ব্যাটসম্যান। 24টি টেস্ট ও 43টি ওয়ানডে খেলা রাজিনের সঙ্গে বিসিবি দীর্ঘমেয়াদী চুক্তি করতে চেয়েছিল, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি লম্বা সময়ের চুক্তিতে যাননি। তুষারকে দীর্ঘমেয়াদে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পেস বোলিং কোচ হিসেবে চাকরি পেয়েছেন সাবেক পেসার তারেক আজিজ। মাসে 1,30,000 টাকা বেতনে দুজনের সঙ্গেই 3 বছরের চুক্তি করেছে বিসিবি। দুজনই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার এলেন বিসিবির কোচিং প্যানেলে। এছাড়া মাসে 60,000 টাকা বেতনে নাদিফ চৌধুরী বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন। 2008 সালের পর আবারও বাংলাদেশকে আতিথ্য দিতে মুখিয়ে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে এমনটাই জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি। পাশাপাশি গেল মার্চে অস্ট্রেলিয়া নারী দলের সফরে বাংলাদেশের দেয়া আতিথেয়তায় নিজের মুগ্ধতার কথাও জানান তিনি। তবে বাংলাদেশ নিয়ে সুর পাল্টালেও আফগানদের বিপক্ষে সিরিজ নিয়ে মত পাল্টায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
বাংলাদেশ আমাদের পরবর্তী এফটিপি চক্রে রয়েছে। বাংলাদেশকে আতিথেয়তা দিতে আমরা মুখিয়ে আছি। ছেলেদের সফরের বর্তমান সংকটটা হচ্ছে তাদের সঙ্গে কয়েক বছরের মাঝে খেলা নেই, কিন্তু আমরা সবার সঙ্গে কাজ করে যাব, সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও। দেখা যাক এফটিপিতে কী ধরনের সুযোগ রয়েছে। ডলারের দাম অনেক, তাই উৎপাদন খরচও বাড়ছে, এমনটি জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। দুপুরে সচিবালয় বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। দুপুরে সচিবালয় বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, সরকার সবচেয়ে কম খরচে সমন্বয় করতে চায়। গ্যাসের উৎপাদনে নিয়োজিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা গড়ে 60%। এই সক্ষমতা ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, চলতি মাসের মাঝামাঝিতে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন হবে। বিদ্যুৎ জ্বালানি ঠিকমতো নিরবিচ্ছিন্ন রাখা একটা বড় চ্যালেঞ্জ। 15-16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও অনেকটা আগের থেকে ভালো হবে। বিদ্যুতের উৎপাদন ব্যয় এবং বিদ্যুতের যে দামে আমরা বিক্রি করি তার মধ্যে একটা বড় ফারাক রয়ে গেছে। বিশেষ করে এবার ডলারের দামের তারতম্যের কারণে কিন্তু ফারাকটা আরো বেড়ে গেছে। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি নতুনভাবে বিবেচনা করা উচিত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। পরিবেশ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, প্রবেশ ফি 20 টাকা থেকে 1,100 টাকা করা উচিত হয়নি। বোটানিক্যাল গার্ডেনকে বাণিজ্যিকভাবে দেখা ঠিক হয়নি বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, বায়ু দূষণ কমাতে 25 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত 100 দিনে ঢাকার চারপাশের 500 ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এর মধ্যে 250টি ইটভাটা ভেঙে ফেলা হয়েছে বলে জানান পরিবেশ মন্ত্রী। তিনি বলেন, 581টি অবৈধ ইটভাটা থেকে 15 কোটি 8 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এটা আমাদের আবার একটু নতুনভাবে বিবেচনা করা উচিত, কারণ এক লাফে আপনি 20 থেকে 100 চলে যাওয়াটা, এটা আমার কাছেও মনে হয় মানে কিছুটা অযৌক্তিক। এত হওয়া উচিত না। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গ্রামগঞ্জের চিকিৎসা সেবা উন্নত করার বিকল্প নেই, এমনটা বললেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে ছিল আইসিডিডিআরবি পরিচালিত প্রারম্ভিক শৈশব উন্নয়ন কার্যক্রম বিষয়ক অনুষ্ঠান। সেখানেই দেশের সব স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে স্বাবলম্বী করার তাগিদ দেন মন্ত্রী। তাহলে চিকিৎসার জন্য দূর দূরান্ত থেকে মানুষকে ঢাকায় আসতে হবে না। বাড়ির পাশেই স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক চিকিৎসার সুযোগ পাবে প্রান্তিক মানুষজন। আর এই লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, দেশবাসীর কল্যাণে আইসিডিডিআরবির সাথে যৌথভাবে কাজ করছে সরকার। স্বাস্থ্য ব্যবস্থাকে যদি উন্নত করতে হয়, তাহলে গ্রামের চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করতে হবে। আমি যদি একটা উপজেলা, জেলা, ইউনিয়ন সাব সেন্টার, কমিউনিটি ক্লিনিক এগুলোকে উন্নত করতে পারি, আমার রোগীরা যদি ওখানে চিকিৎসা হয়, তাহলে ঢাকা শহরে ভিড় হবে না। ভবিষ্যৎ প্রজন্মের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিসিসি সম্মেলন কক্ষে আইসিটি অ্যান্ড মেন্টাল হেলথ গোলটেবিল আলোচনায় তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে জীবনে প্রযুক্তির প্রভাব ও প্রসার বৃদ্ধি পেয়েছে, একই সাথে মানসিক স্বাস্থ্যের উপরেও বিরূপ প্রভাব তৈরি করছে। এই বিষয়ে যদি এখনই সতর্ক হয়ে ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য ব্যাহত হবে। আমরা এই ডিজিটাল হার্মস আমাদেরকে কিভাবে এফেক্ট করছে, স্মার্ট বাংলাদেশের যে স্মার্ট সিটিজেন তৈরিতে এখনই যদি আমরা সতর্ক না হই, তাহলে দেরি হয়ে যাবে। আর যে ক্ষতির সম্মুখীন আমরা হব, সেটা কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব হবে না। বাসাবাড়ি, কলকারখানা বা সিএনজি স্টেশন, সব জায়গায় গ্যাস সংকট। চাহিদা উৎপাদনের ঘাটতি প্রায় 1000 মিলিয়ন ঘনফুট। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে কলকারখানাতেও, যার প্রভাব পড়ছে রফতানিতে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের অবহেলা এবং ভুল পরিকল্পনায় দেশীয় উৎপাদন কমছে, যার মাসুল গুনছে সাধারণ মানুষ। অথচ সীমান্ত ঘেঁষা প্রতিবেশী দেশগুলো চালিয়ে যাচ্ছে গ্যাস উৎপাদন। দিন শেষে গ্যাসের জন্য হাহাকার সাধারণ মানুষের। তবে জ্বালানি প্রতিমন্ত্রী ও উপদেষ্টা বেশ কবছর ধরেই সংকট সমাধানের আশ্বাস দিয়ে আসছেন। 2 ঘন্টারও বেশি সময় লেগে যায়, মানে গ্যাস পাম্পে নিতে আসে, গ্যাসে প্রেসার নাই, আমাদের অনেক কষ্ট হয়। 100 টাকা 80 টাকা ঢুকে, এরপরে আবার 2-3টা ডিপ মারলে আবার নাই।
এই অবস্থায় আমাদের চলা কঠিন অবস্থা। আমরা ধরে নিয়েছি যে আমরা ইম্পোর্টের মাধ্যমে এই আমাদের গ্যাসের এইটা সাংঘাতিক রকমের একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। একটা লবি আছে যারা দেশীয় অনুসন্ধানকে গুরুত্ব কম দিয়ে বাইরে থেকে গ্যাস এলএনজি আমদানিতে গুরুত্ব বেশি দিতে চান, এই কারণে যে তাদের হয়তো কোনো আর্থিক। ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে ক্যারিবিয়ান অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন ক্যাটাগরি 4 মাত্রার ঘূর্ণিঝড়টি জ্যামাইকায় অবস্থান করছে। কিংস্টন সহ বিভিন্ন স্থানে প্রায় 100 মাইল গতিতে আঘাত হানে এটি। ক্যারিবিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে ঝড়ের প্রভাবে এরই মধ্যে জ্যামাইকার বিভিন্ন স্থানে বন্যা এবং জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। উড়ে গেছে বিভিন্ন বাড়ির ছাদ, গাছ উপড়ে বন্ধ হয়ে গেছে বিভিন্ন সড়ক। কেম্যান আইল্যান্ড পার হয় ঘূর্ণিঝড় বেরিল আঘাত হানবে মেক্সিকোয়। দেশটির উপকূলীয় অঞ্চল ইউকাতানে আঘাত হানবে স্থানীয় সময় শুক্রবার বিকেলের দিকে। এর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্ট এবং ইউনিয়ন দ্বীপে ব্যাপক তাণ্ডব চালায় বেরিল। প্রবল বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম রাজ্য। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন, নিখোঁজ 3 জন। ক্ষতিগ্রস্ত রাজ্যের 29টি জেলার মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র সহ আশপাশের নদীগুলোর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। প্লাবিত বিশাল এলাকা, পানিবন্দী 16 লাখ বাসিন্দা। ডুবে গেছে রাস্তাঘাট, তলিয়েছে শত শত ঘরবাড়ি। চলছে জরুরি বিভাগের উদ্ধার অভিযান। 181টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 26,000 মানুষ। এদিকে বন্যায় তলিয়েছে বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কও। পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত 11টি প্রাণীর। খরগোশ, জংলি বিড়াল সহ 45টি প্রাণীকে উদ্ধার করেছে বন বিভাগ। পূর্বাভাস, আগামী সপ্তাহ পর্যন্ত চলবে বৃষ্টিপাত। দীর্ঘ 2 দশক পর আগামী 20 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। সকাল থেকে আনন্দমুখর পরিবেশে ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে টঙ্গীর মিলগেট এলাকায় মনোনয়নপত্র জমা দেন। 23টি পদের বিপরীতে এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন 44 প্রার্থী। পরে এই উপলক্ষে প্রার্থীরা বাদ্যযন্ত্র বাজিয়ে মোটরসাইকেল শোডাউন সহ মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করেন। দীর্ঘ 18 বছরের প্রতীক্ষার পরে আমরা একটা নির্বাচন আদায় করতে সক্ষম হয়েছি, যার জন্য আজকে সকল ভোটার এবং সকল প্রার্থীরা উৎসবের আমেজ বিরাজ করছে সবার মধ্যে। রেনেসা ঢাকা হোটেলে চলছে সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্ট ডিনার বুফে। দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী খাবার ইডলি, সাম্বার, রাসাম ও তাদের বিভিন্ন পরিচিত খাবার থাকছে এই ফেস্টিভ্যালে। একজন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফের স্পেশাল রেসিপি রয়েছে ফেস্টিভ্যালে। এছাড়া রয়েছে একটি কিনলে একটি ফ্রি অফার, যার মূল্য 7,999 টাকা। আর এই অফারটি চলবে 13 জুলাই পর্যন্ত। এলকো ওয়্যার্স অ্যান্ড কেবলস লিমিটেডের বাৎসরিক সেলস কনফারেন্স 2023-24 অনুষ্ঠিত হয়েছে। সকালে ধানমন্ডির গ্রিন গার্ডেন কনভেনশন হলে এই কনফারেন্সে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক মাহমুদ মতিন। তিনি বলেন, এলকো ওয়্যার্স অ্যান্ড কেবলস লিমিটেড দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক কেবলস বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী বিক্রয় পরিষেবা বৃদ্ধি, বাৎসরিক বিক্রয় পর্যালোচনা এবং পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চল। মঙ্গলবার থমসনের বনে সূত্রপাত হয় আগুনের। শুষ্ক আবহাওয়া, তীব্র বাতাসের কারণে দ্রুতই চারপাশে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। বনের কাছাকাছি অবস্থিত আবাসিক এলাকা অরেভিল সহ অন্যান্য শহরগুলোতে ছড়ায় আগুন। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় শত শত বাড়িঘর। ধ্বংস হয় 2000 একরের বেশি বনাঞ্চল। আগুনের ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত শহরগুলোর অন্তত 26,000 বাসিন্দাকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি আইসিসির কাছে জমা দিয়েছে হোস্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির অনুমোদনের অপেক্ষায় থাকা সেই ফিক্সচার অনুযায়ী পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের সাথে গ্রুপ এতে রাখা হয়েছে বাংলাদেশকে। খেলা হবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। ভারতের সবগুলো ম্যাচই হবে লাহোরে। আর গ্রুপ বির 4 দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান। 8 দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4টি করে দল থাকবে এই গ্রুপে। এদিকে প্রায় 8 বছর পর 2025 সালে আবারও অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।